সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল এ দশম শ্রেণীর রসায়ন বিষয়ের দ্বাদশ অধ্যায় আমাদের জীবনে রসায়নের ওপর ক্লাসে আমি এস.এম. আব্দুল্লাহ ফাতিহ। আজকে পাঠ শেষে আমরা বুঝবো যে সাবান ও ডিটারজেন্ট এর পরিষ্কারকরণের মূলনীতি, ব্লিচিং পাউডার ও গ্লাস ক্লিনার এর পরিষ্কারকরণের মূলনীতি, এবং আমরা আরও জানবো যে কৃষি ও শিল্প ক্ষেত্রে রাসায়নিক দ্রব্যের ব্যবহার আমাদের জীবনে কি কি প্রভাব বয়ে আনে। তো আমরা প্রথমেই আলোচনা করব হচ্ছে সাবান ও ডিটারজেন্ট দ্বারা ময়লা পরিষ্কারকরণের কৌশল। ব্লিচিং পাউডারের অধীনে আমরা দুটি বিষয় জানব। একটি হচ্ছে ব্লিচিং পাউডার দ্বারা কাপড়ের রঙিন দাগ ওঠানোর কৌশল, এবং ব্লিচিং পাউডার দ্বারা ঘরের মেঝে, কমোড বা বেসিন প্রভৃতি জীবাণুমুক্ত করার কৌশল। এরপরে আমরা দেখব গ্লাস ক্লিনার। আমরা দেখব এই গ্লাস ক্লিনার কিভাবে কাজ করে, কিভাবে কাজ বা কাজ সামগ্রীকে পরিষ্কার করে, এবং এরই অধীনে আমরা আরও দেখব যে পরীক্ষাগারে আমরা কিভাবে অ্যামোনিয়া তৈরি করতে পারি এবং শিল্পক্ষেত্রে কিভাবে অ্যামোনিয়া তৈরি করতে পারি। সর্বশেষ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কৃষি ক্ষেত্রে এবং শিল্প ক্ষেত্রে রাসায়নিক দ্রব্যের ব্যবহার। আমরা এখানে আলোচনা করব ইউরিয়া এবং অ্যামোনিয়াম সালফেট নিয়ে, এবং চুনাপাথর সম্পর্কেও জানব। আমরা দেখব যে কৃষি দ্রব্য প্রক্রিয়াকরণে রাসায়নিক দ্রব্যের ব্যবহার এবং কৃষি দ্রব্য সংরক্ষণে রাসায়নিক দ্রব্যের ব্যবহার। আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুমোদিত এবং অনুমোদিত ফুড প্রিজারভেটিভ সম্পর্কে জানব, এবং সর্বশেষ আমরা আলোচনা করব যে শিল্প বর্জ্য এবং পরিবেশ দূষণ নিয়ে। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। এই পর্যায়ে আমরা আলোচনা করব অতিরিক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহারের কুফল। আমরা ইতিমধ্যেই দেখেছি যে সাবানের মধ্যে ক্ষার, গ্লিসারিন, তেল বা চর্বি প্রভৃতি পাওয়া যায়, যার কারণে অতিরিক্ত সাবান ব্যবহারের কারণে আমাদের হাতের ক্ষতি হতে পারে। আবার আমরা যদি একটু চিন্তা করি যে ডিজলভড অক্সিজেন অর্থাৎ দ্রবীভূত অক্সিজেন, পানিতে যে দ্রবীভূত অক্সিজেন থাকে সেই দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যদি কমে যায়, তাহলে আমরা দেখব যে সকল জলজ উদ্ভিদ বা জলজ প্রাণী অর্থাৎ মাছ আছে তাদের অস্তিত্ব কিন্তু সংকটাপন্ন হয়ে পড়ে, এমনকি তারা মারাও যেতে পারে। এখন এই ঘটনাটি কেন ঘটে? আমরা খেয়াল করলে দেখব যে অনেক সময় নদীর ধারে বা পুকুর পাড়ে আমরা কিন্তু জামা কাপড় বা থালা বাসন, বিভিন্ন নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী আমরা ধুয়ে থাকি। এতে করে সাবানের ফেনা পানিতে দ্রবীভূত যে অক্সিজেন আছে তার সাথে কিন্তু বিক্রিয়া করে পানিতে এই যে দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভড অক্সিজেন এর পরিমাণ কিন্তু কমিয়ে দেয়। এতে করে যেটা হয়, আমার জলজ উদ্ভিদ এবং জলজ মাছ যারা আছে তারা কিন্তু মরে যায়। আবার আমরা যদি চিন্তা করি, ডিটারজেন্টের মধ্যে একটি বিশেষ যৌগ আছে যাকে আমরা বলি সোডিয়াম ট্রাইফসফেট। এখন এই যৌগটি কিন্তু উদ্ভিদের বেঁচে থাকার জন্য ভালো সার হিসেবে কাজ করে। ফলে কি হয়? ফলে পানিতে আমার উদ্ভিদের পরিমাণ বেড়ে যায়, এবং এই উদ্ভিদগুলো কি করতে থাকে, তারা নিজেদের বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত কি অক্সিজেন ব্যবহার করে, অর্থাৎ আমার পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণও কি কমে যাচ্ছে। সুতরাং জলজ যে মাছগুলো আছে সেগুলোও কিন্তু মারা যাচ্ছে। এভাবেই সাবান বা ডিটারজেন্টের অতিরিক্ত ব্যবহার কিন্তু পানি দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আবার আমরা যদি একটু প্রসাধনী ব্যবহার নিয়ে কথা বলতে চাই, আমরা কিন্তু সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি থাকতে পছন্দ করি। ত্বকের সৌন্দর্য রক্ষায় আমরা কত কিনা ব্যবহার করি। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ত্বক কিন্তু অম্লীয় প্রকৃতির, এবং আমাদের ত্বকের পিএইচ এর মান কিন্তু 4.8 থেকে 5.5। এখন আমরা যে প্রসাধনী ব্যবহার করি সেই প্রসাধনীর পিএইচ যদি এই সীমার মধ্যে না থাকে, বরং এর চেয়ে বেশি হয়, তাহলে কিন্তু আমাদের ত্বকের যে স্বাভাবিক অম্লত্ব সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এতে করে কি হয়? এতে করে রোগ জীবাণু কিন্তু আমাদের ত্বককে আক্রমণ করতে পারে, ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা খেয়াল রাখবো প্রসাধনী যখন ব্যবহার করবো, এই প্রসাধনীর পিএইচ এবং আমাদের ত্বকের পিএইচ এর যেন একটা সামঞ্জস্য বজায় থাকে। এই পর্যায়ে আমরা আলোচনা করব ব্লিচিং পাউডার নিয়ে। ব্লিচিং পাউডার এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। বলপেন বা অন্য যে ধরনের কালি কাপড় থেকে সহজে উঠানো যায় না, বা ডিটারজেন্ট বা সাবানের মাধ্যমে উঠানো যায় না, সেই সকল দাগকে তোলার জন্য বা বর্ণহীন করার জন্য আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করে থাকি। আবার অনেক সময় আমরা ঘরের মেঝে, বেসিন বা কমোড প্রভৃতি জীবাণুমুক্ত করার জন্য কিন্তু এই ব্লিচিং পাউডার তৈরি করে থাকি। তো চলো আমরা একটু দেখে নেই যে এই ব্লিচিং পাউডার আমরা আসলে কিভাবে পাই। আমরা কঠিন ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মধ্যে যদি ক্লোরিন গ্যাস চালনা করি, তাহলে আমরা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড পাবো। কিন্তু এক্ষেত্রে একটি শর্ত থাকে যে অবশ্যই আমার তাপমাত্রা কত থাকতে হবে, 40 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যেটা কিনা কঠিন অবস্থায় আছে, কঠিন ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করি, তাহলে আমি পাচ্ছি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, যার প্রচলিত নাম কি বলছি? ব্লিচিং পাউডার। এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে এই ব্লিচিং পাউডার দ্বারা আমরা কিভাবে কাপড়ের দাগ তুলতে পারি, কিংবা ঘরের মেঝে বা বেসিন, কমোড প্রভৃতি জীবাণুমুক্ত করতে পারি। আমরা মনে রাখবো যে ব্লিচিং পাউডার এবং কাপড়ের দাগ উভয়ই কিন্তু রাসায়নিক পদার্থ, এবং ব্লিচিং পাউডার যেহেতু
কাপড়ের দাগ তুলতে সাহায্য করে, তাই আমরা একে কিন্তু আরো একটি নামে ডাকি, সেটি হচ্ছে বিরঞ্জক পদার্থ। এখন ব্লিচিং পাউডারকে যখন আমরা কাপড়ের দাগের উপর রেখে তাতে পানি যোগ করি, তখন এই ব্লিচিং পাউডার পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড। এখন এই হাইপোক্লোরাস কি করে, সে জায়মান অক্সিজেন দেয় এবং এই জায়মান অক্সিজেনই কাপড়ের যে দাগ আছে অর্থাৎ যে রঙিন পদার্থ আছে যাকে আমরা বলেছি কি, সেও কিন্তু ব্লিচিং পাউডারের মতোই একটি রাসায়নিক পদার্থ। এই জায়মান অক্সিজেন রঙিন পদার্থের সাথে বিক্রিয়া করেই কি বর্ণহীন পদার্থে পরিণত করে, অর্থাৎ আমার দাগ সে তুলে ফেলে। এভাবে ব্লিচিং পাউডার কি করে, কোনো একটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে। একইভাবে আমরা যদি একটু দেখি যে কিভাবে কোনো মেঝে বা বেসিন বা কমোড আমরা জীবাণুমুক্ত করতে পারি এই ব্লিচিং পাউডারের সাহায্যে। ব্লিচিং পাউডারকে যখন কোনো ঘরের মেঝে, কমোড বা বেসিন প্রভৃতির উপর রেখে পানি যোগ করা হয়, তখন পূর্বের ন্যায় আমরা দেখব যে এই ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড সে কি পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হাইপোক্লোরাস অ্যাসিড। এই হাইপোক্লোরাস অ্যাসিড আমাদেরকে কি দিচ্ছিল, জায়মান অক্সিজেন, এবং সেই জায়মান অক্সিজেন কি করছিল, সেই জায়মান অক্সিজেন ঘরের মেঝে, কমোড বা বেসিন সেখানে যে জীবাণুগুলো থাকে সেই জীবাণুর সাথে বিক্রিয়া করে তাদেরকে কি মেরে ফেলে, অর্থাৎ জীবাণু ধ্বংস করে দেয়। এভাবে আমরা কি বুঝলাম যে ব্লিচিং পাউডার সে কি করছে, সে কাপড় থেকে দাগ তুলতে সাহায্য করছে, একই সাথে আমাদের ঘরের মেঝে বা বেসিন বা প্রভৃতি জায়গাকে কি করছে, সে জীবাণুমুক্ত করছে। এ পর্যায়ে আমরা আলোচনা করব গ্লাস ক্লিনার নিয়ে। গ্লাস ক্লিনার কি জিনিস আমরা খুব সহজেই অনুমান করতে পারছি। সাধারণত গ্লাসকে পরিষ্কার করার জন্য বা গ্লাসের যে ময়লা আছে তা দূর করার জন্য আমরা যেই পরিষ্কারক দ্রব্যাদি ব্যবহার করি তাকেই আমরা বলছি গ্লাস ক্লিনার। এখন এই গ্লাস ক্লিনার আসলে কিভাবে তৈরি করে এবং এর ক্রিয়া কৌশল সম্পর্কে আমরা জানব। সাধারণত যদি কাচে বা কাচ থেকে প্রস্তুত কোনো সামগ্রীতে যদি তেল, চর্বি বা গ্রিজ প্রভৃতি লেগে থাকে, তাহলে তাতে ধুলোবালি জমে কিন্তু ময়লা তৈরি করতে পারে। এখন এই ময়লা পরিষ্কারের জন্য আমরা এমন দ্রব্য ব্যবহার করব যা কিনা কাচের যে উপাদান আছে তার সাথে বিক্রিয়া করে না। কাচের উপাদান বলতে আমরা বোঝাচ্ছি ক্যালসিয়াম সিলিকেট বা সোডিয়াম সিলিকেটকে। তাই যখনই আমরা কাচ পরিষ্কার করতে যাব, আমরা এমন কোনো পদার্থ ব্যবহার করব যা কিনা এই সোডিয়াম সিলিকেট বা ক্যালসিয়াম সিলিকেটের সাথে বিক্রিয়া করে না। কারণ সোডিয়াম সিলিকেট বা ক্যালসিয়াম সিলিকেট এর সাথে যদি বিক্রিয়া করে ফেলে, তাহলে আমার কাচের যে প্রধান উপাদান তারাই তো আর থাকছে না, অর্থাৎ কাচ কিন্তু কি হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে কাচের যে উপাদান সোডিয়াম সিলিকেট বা ক্যালসিয়াম সিলিকেট এদের সাথে বিক্রিয়া করে না এমন রাসায়নিক পদার্থ বা এমন কোনো পরিষ্কারক দ্রব্য ব্যবহার করতে হবে। তো সেই জন্যই আমরা যা করি, আমরা অ্যামোনিয়া গ্যাসকে পানিতে দ্রবীভূত করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করি, যার সাথে আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহল মিশিয়ে গ্লাস ক্লিনার তৈরি করি। এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে কিন্তু আমরা আবার অ্যামোনিয়া দ্রবণ নামেও জানি। তো চলো দেখে নেওয়া যাক যে গ্লাস ক্লিনার কিভাবে কাচ পরিষ্কার করে। যখনই কাচের গায়ে আমরা গ্লাস ক্লিনার দেই, তখন দেখব যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সে কাচে যে গ্রিজ, তেল বা চর্বি থাকে তার সাথে বিক্রিয়া করে তাকে অপসারিত করে। আবার যদি কোনো জৈব পদার্থ লেগে থাকে কাচের গায়ে, সেক্ষেত্রে এই আইসোপ্রোপাইল অ্যালকোহল সে কিন্তু সেই জৈব পদার্থকে দ্রবীভূত করে কাচ থেকে তাকে অপসারিত করে। তাহলে আমরা দেখলাম যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বা আইসোপ্রোপাইল অ্যালকোহল এরা কিন্তু এভাবে কি করছে, কাচ থেকে তেল, চর্বি বা গ্রিজ বা জৈব পদার্থ যাই থাকুক না কেন সেগুলোকে কি অপসারণ করছে। এক্ষেত্রে আমরা অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করব। আমরা চাইলে চোখের সুরক্ষার জন্য গ্লাস এবং নাক ও মুখের সুরক্ষার জন্য কিন্তু মাস্ক ব্যবহার করতে পারি। কারণ কি? কারণ হচ্ছে এই যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যে আমরা ব্যবহার করছি, গ্লাস ক্লিনারের যে একটি উপাদান অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, আমরা যখনই কাচ পরিষ্কার করতে যাই এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড কিন্তু গ্যাস হয়ে আমাদের নাকে বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে, যা কিনা ক্ষতির কারণ হতে পারে। তাই আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। এরপর যে আমরা আলোচনা করব পরীক্ষাগারে কিভাবে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা যায়। আমরা এক্ষেত্রে দুইটি উপায় অবলম্বন করতে পারি। পরীক্ষাগারে আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি ক্যালসিয়াম অক্সাইড চালনা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে এবং আরও কিছু প্রোডাক্ট এখানে পাবো, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি। কিন্তু আমার প্রধান উৎপাদকে অ্যামোনিয়া, অর্থাৎ আমি যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড চালনা করি তাহলে কি হচ্ছে, আমি কিন্তু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতে পারছি। একইভাবে আমরা পরীক্ষাগারে যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কলেচুন চালনা করি এবং উত্তপ্ত করাই, তাহলে আমরা দেখব সেক্ষেত্রেও আমরা অ্যামোনিয়া গ্যাস, ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি পাচ্ছি। তো এভাবে পরীক্ষাগারে কিন্তু আমরা খুব সহজেই অ্যামোনিয়া প্রস্তুত করতে পারি। পরীক্ষাগার প্রস্তুতির পর এবার আমরা দেখব যে শিল্প কারখানায় কিভাবে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়। শিল্প কারখানায় আমরা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করি। হেবার পদ্ধতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে আমরা 1:3 অনুপাতে মিশ্রিত করি।
1:3 অনুপাত মানে কি, অর্থাৎ নাইট্রোজেন আমি যত লিটার নিব হাইড্রোজেন হবে তার 3 গুণ। এটা জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে অর্থাৎ নাইট্রোজেন যদি হয় 1 অনুপাত, হাইড্রোজেন হবে 3 অনুপাত বা তার 3 গুণ। এখন এই যে 1:3 অনুপাতে যখনই আমি নাইট্রোজেন এবং হাইড্রোজেন উভয় গ্যাসকে মিশ্রিত করব, তখন অবশ্যই আমার প্রভাবক হিসেবে আমি এখানে কি লোহার গুঁড়া বা আয়রন চূর্ণ ব্যবহার করব। এবং আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, টেম্পারেচার থাকতে হবে 450 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এবং চাপকে আমার একটি নির্দিষ্ট সীমায় রাখতে হবে, তা হলো 200 থেকে 250 অ্যাটমসফিয়ার। আমি যদি এই শর্তগুলো পূরণ করি তাহলে দেখব যে এই বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাসের সাথে কিছু পরিমাণ তাপশক্তি উৎপন্ন হচ্ছে, এবং সেটির পরিমাণ আমরা এখানে যোগ দিয়ে লিখেছি 92 কিলো জুল। এবং আমরা এখানে কি প্রধান উৎপাদ হিসেবে কাকে পাচ্ছি? অ্যামোনিয়া গ্যাস। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি উভমুখী চিহ্ন ব্যবহার করেছি। কেন? কারণ এই হেবার পদ্ধতিতে যখনই আমরা অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে যাব, আমরা দেখব যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এরা বিক্রিয়া করে যেমন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে, ঠিক তেমনি কিছু পরিমাণ অ্যামোনিয়া গ্যাস ভেঙে আবার এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনও উৎপন্ন হবে। তো এই ব্যাপারটাকেই আমরা কি বলছি? আমরা উভমুখী বিক্রিয়া বলছি, এবং যার জন্যই আমরা এখানে উভমুখী তীর চিহ্ন ব্যবহার করেছি। এবং আমরা এটাকে কি বলছি? এটি হচ্ছে একটি তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ আমরা দেখেছি যে এই বিক্রিয়ায় উৎপাদের সাথে কি কিছু পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, এবং সেই পরিমাণটি কত? 92 কিলোজুল। আমরা আলোচনায় চলে যাব সাবান ও ডিটারজেন্ট কিভাবে ময়লা পরিষ্কার করে। আমরা যদি সাবান এবং ডিটারজেন্ট উভয়ের যদি আণবিক সংকেতটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এরা কিন্তু দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট অণু। এবং আমরা যদি এদেরকে একটু ভাঙি, অর্থাৎ আমরা দেখতে পাবো যে সাবানের ঋণাত্মক আয়ন এবং আরেকটি হচ্ছে ধনাত্মক আয়ন অর্থাৎ সোডিয়াম আয়ন। একইভাবে ডিটারজেন্টের বেলাতেও আমরা এখানেও দেখবো যে একটি ঋণাত্মক আয়ন এবং একটি ধনাত্মক আয়ন বা সোডিয়াম আয়ন পাচ্ছি। এখন এই যে সাবান বা ডিটারজেন্ট আয়নের এক প্রান্তে যে ঋণাত্মক অংশ থাকে তা পানির প্রতি আকর্ষিত হয়। এখন যারা পানির প্রতি আকর্ষণ অনুভব করে তাদেরকে আমরা বলি হচ্ছে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী। আর যারা তেল বা গ্রিজ এর প্রতি আকৃষ্ট হয় তাদেরকে আমরা বলি হচ্ছে হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী। এখন এরা কিভাবে কাজ করে? সাবান ও ডিটারজেন্ট যখন পানির উপস্থিতিতে তেল বা গ্রিজ জাতীয় ময়লাযুক্ত কোনো কাপড়ের সংস্পর্শে আসে, তাহলে হাইড্রোফোবিক যে প্রান্ত, যা কিনা পানি বিকর্ষী, তারা তেল বা গ্রিজ জাতীয় কণার প্রতি আকৃষ্ট হয় এবং এতে দ্রবীভূত হয়। অপরদিকে হাইড্রোফিলিক অর্থাৎ পানি আকর্ষী যারা, সেই হাইড্রোফিলিক প্রান্ত কি করে? সে পানির দিকে আকৃষ্ট হয় এবং পানির স্তরে প্রসারিত হয়। এই অবস্থায় আমরা যদি কাপড়কে ঘষা দেই বা মোচড়াই, তাহলে দেখব তেল বা গ্রিজ জাতীয় ময়লার যে কণা চারদিক থেকে সাবান বা ডিটারজেন্ট এর যে ঋণাত্মক চার্জের অংশটি ছিল তা দিয়ে আবৃত হয়ে যাচ্ছে, অর্থাৎ ঋণাত্মক চার্জের একটি বলয় তৈরি করছে। এখন এই যে ঋণাত্মক চার্জের একটি বলয় তৈরি করছে, এই ক্ষেত্রে আমরা দেখব যে এরা চেষ্টা করে যে একটি থেকে আরেকটি সম্ভাব্য সর্বোচ্চ দূরত্বে থাকে বা থাকতে চায়। তো এই ক্ষেত্রে যে আমরা একটা মিশ্রণ পাই, অর্থাৎ তেল, সাবান এবং পানি, এরা একত্র হয়ে একটি মিশ্রণ তৈরি করে যাকেই আমরা বলি ফেনা। এবং এই ফেনার সাথে যখন আমরা আরো পানি যোগ করব, তখন কি ফেনা অপসারিত হয়, এবং ওই ফেনা অপসারণের সময় কি তেল এবং আমার যে গ্রিজ যে ময়লা আছে সেগুলোও কি অপসারিত হয়ে যায়। এভাবেই সাবান কি করে? ময়লা পরিষ্কার করে। তাহলে এবার চলো একটু দেখে নেওয়া যাক যে সাবান এবং ডিটারজেন্ট এদের মধ্যে পার্থক্য কোথায়। আমরা যদি একটু সাবানের কথা চিন্তা করি, আমরা আর আণবিক সংকেত কিন্তু লিখে রেখেছি। সাবান হচ্ছে দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। অপরদিকে ডিটারজেন্ট হচ্ছে দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট বেনজিন সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ। আবার আমরা যদি সাবানের কথা চিন্তা করি, সাবান কিন্তু খড় পানিতে তার কার্যকারিতা নাও দেখাতে পারে, মানে খড় পানিতে সে কিন্তু ভালোভাবে কাজ নাও করতে পারে। অপরদিকে ডিটারজেন্ট কিন্তু সে খড় পানিতেও ভালোভাবে আমরা তাকে ব্যবহার করতে পারি। আবার আমরা যদি কে কতটুকু পরিষ্কার করে, পরিষ্কারকরণের যে ক্ষমতা, এটা নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আমরা দেখব সাবানের চাইতে কিন্তু ডিটারজেন্ট এর পরিষ্কার করার ক্ষমতা বেশি। এরপর যে আমরা আলোচনা করব কৃষি ও শিল্পক্ষেত্রে রসায়নের ভূমিকা নিয়ে। আমরা যদি শিল্পক্ষেত্রে রসায়নের ভূমিকা নিয়ে কথা বলতে চাই বা কৃষি ক্ষেত্রে নিয়ে কথা বলতে চাই, আমরা যদি একটু খেয়াল করি যে অনেক সময় মাটির উর্বরতা বৃদ্ধির জন্য কিন্তু আমরা বেশ কিছু রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পদার্থে শরণাপন্ন হই। যেমন আমরা যদি মাটির কথা চিন্তা করি, মাটির উর্বরতা বাড়ানোর জন্য, অর্থাৎ মাটিতে যদি কোনোভাবে আমি দেখি যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেড়ে গেছে, অর্থাৎ মাটির অম্লত্ব বৃদ্ধি পেয়েছে, সেই মাটির অম্লত্ব কিভাবে কমানো যায়?
সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে চুনা পাথর। আমরা দেখব যে এই চুনা পাথর কি করে, চুনা পাথর কিন্তু সে হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে ফেলে, হাইড্রোজেন আয়নের পরিমাণ কমিয়ে দেয়। অর্থাৎ হাইড্রোজেন আয়ন যেহেতু বিক্রিয়া করে ফেলতেছে, সে তো আর হাইড্রোজেন আয়ন থাকছে না, সে কি করছে, সে কিন্তু পানিতে পরিণত হচ্ছে। একই সাথে এই বিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে এবং কি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাটিতে যদি হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যায়, তাহলে কিন্তু আমরা এইভাবে চুনা পাথর প্রয়োগ করতে পারি। আবার শিল্পক্ষেত্রে আমরা সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল হিসেবেও কিন্তু এই চুনা পাথরকেই ব্যবহার করি। আমরা একই রকম আরেকটি যৌগ বা আরেকটি উপাদান নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ইউরিয়া। ইউরিয়া কিন্তু খুবই মূল্যবান একটি পদার্থ। আমরা দেখব যে কার্বন ডাই অক্সাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই সীমার মধ্যে যদি আমরা এদেরকে উত্তপ্ত করি, তাহলে আমি পাবো হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। এবং এই অ্যামোনিয়াম কার্বামেটকে যদি আমি আবার তাপ দেই, তাহলে সেখান থেকে আমি পাবো হচ্ছে ইউরিয়া এবং পানি। এই ইউরিয়ার কিন্তু বিভিন্ন ধরনের ব্যবহার আছে। এই ইউরিয়াকে আমরা কিন্তু জমিতে সার হিসেবে ব্যবহার করি। আবার উদ্ভিদ কিন্তু সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, তাহলে সে কি করে, সে হচ্ছে এই ইউরিয়া থেকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান নাইট্রোজেন সংগ্রহ করে। আবার আমরা যদি দেখি যে মাটিতে ইউরিয়া কি করে, ইউরিয়া সে কিন্তু পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন দেয়। এখন উদ্ভিদ মাটি থেকে কিন্তু সেই অ্যামোনিয়াম আয়নটা শোষণ করে নেয় এবং এই বিক্রিয়ায় আমরা দেখব যে ইউরিয়েজ একটা এনজাইম ব্যবহার করা হয়। আমরা পাশাপাশি আরো একটি জিনিস মনে রাখবো, এই ইউরিয়া থেকে কিন্তু আমরা মেলামাইন যে পলিমার সেটাকে উৎপন্ন করতে পারি। এবার আমরা কথা বলবো অ্যামোনিয়াম সালফেট নিয়ে। আমরা দেখব অ্যামোনিয়া সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়াম সালফেট। একটু আগে আমরা দেখেছি যে মাটিতে যদি অম্লের পরিমাণ বেড়ে যায়, তাহলে আমরা চুনাপাথর ব্যবহার করি। একইভাবে মাটিতে যদি ক্ষারকের পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা প্রয়োগ করি হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, কারণ এই অ্যামোনিয়াম সালফেট ক্ষারকের সাথে বিক্রিয়া করে ক্ষারকের পরিমাণ কমিয়ে দেয়। একই সাথে এই অ্যামোনিয়াম সালফেট কিন্তু উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান নাইট্রোজেন এবং সালফারও সরবরাহ করে। অর্থাৎ এই অ্যামোনিয়াম সালফেটের ভূমিকাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা কৃষিজাত দ্রব্য প্রক্রিয়াজাতকরণে রাসায়নিক দ্রব্যের ভূমিকা নিয়ে আলোচনা করব। যে রাসায়নিক পদার্থের উপস্থিতিতে যে কোনো ধরনের কৃষিজাত দ্রব্য, যেমন শাকসবজি, মাছ বা ফলমূল, এগুলো দীর্ঘদিন ধরে আমরা পচনের হাত থেকে রক্ষা করতে পারবো বা ভালো রাখতে পারবো, এই প্রক্রিয়াকে আমরা বলছি যে কৃষি দ্রব্য প্রক্রিয়াকরণ। এখন এই কৃষি দ্রব্য প্রক্রিয়াকরণের কিন্তু ভালো খারাপ উভয় দিকই আছে। যেমন আমরা যদি আমের কথা চিন্তা করি, রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জে এই এলাকাগুলো কিন্তু আমের জন্য বিখ্যাত। এখন রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ থেকে যখন আম পরিবহন করে ঢাকায় আনা হয়, পথে আমরা দেখবো অনেক সময় একটি আম অন্য আমের সাথে ধাক্কা খেয়ে দেখা যাচ্ছে আমের গায়ে দাগ লেগে যাচ্ছে, বা অনেক সময় অনেক আম পচেও যাচ্ছে। সাধারণত আমরা কিন্তু সেই আম কিনবো না। এই জন্যে আমরা অনেক সময় দেখি যে অসাধু ব্যবসায়ীরা কাঁচা আম সংগ্রহ করে এবং কাঁচা আম সংগ্রহ করে সেখানে কি করে, ক্যালসিয়াম কার্বাইডের জলীয় দ্রবণ ব্যবহার করে। এখন এই ক্যালসিয়াম কার্বাইডের যে জলীয় দ্রবণ, অর্থাৎ আমরা এখান থেকে পাই হচ্ছে ইথিলিন গ্যাস বা অ্যাসিটিলিন, এর মাধ্যমে কিন্তু কাঁচা আম পাকানো যায়। ফলে আমি পাকা আম পরিবহন করলে হয়তো দেখা যাচ্ছে 1-2 দিনের মধ্যেই সে আম পচে যেত, ফলে সেটি আর বিক্রি করতে পারতাম না। এই জন্য তারা কি করছে, তারা ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করছে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইডের জলীয় দ্রবণ ব্যবহার করছে, যেখান থেকে আমি পাচ্ছি ইথিলিন বা অ্যাসিটিলিন। তো ইথিলিন বা অ্যাসিটিলিন দিয়ে আম পাকানো, এটাকেই আমরা বলছি আসলে কার্বাইড দিয়ে পাকানো। এবং এই কার্বাইড দিয়ে কিন্তু কলা বা আম এই ধরনের ফল অনেক সময় কি দীর্ঘদিন সতেজ রাখা হয়, যেটা কিনা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই রাসায়নিক দ্রব্যগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আবার আমরা যদি রাসায়নিক দ্রব্য ব্যবহার করি খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য, যেমন বরফ, খাদ্য লবণ, ভিনেগার ইত্যাদির কথা যদি আমরা বলি, যেমন আমি যদি মাছের কথা বলি, মাছ কিন্তু বরফের টুকরার মধ্যে রাখা হয় যেন সে সতেজ থাকে, মানে আমরা মাছকে সংরক্ষণ করি। খাদ্য লবণকেও আমরা একই কাজে অনেক সময় ব্যবহার করে থাকি। আবার আমি যদি ভিনেগারের কথা বলি, আমরা কিন্তু ভিনেগার অনেকেই তরি তরকারিতে ব্যবহার করি। আবার আমরা টমেটো বা যে কোনো কাঁচা শাকসবজি অনেক সময় সতেজ রাখার জন্য বা সংরক্ষণ করার জন্য আমরা কৌটার মধ্যে রেখে দিই ভিনেগার সহ। কিন্তু এই রাসায়নিক দ্রব্যগুলোতে আমাদের শরীরে খুব একটা ক্ষতি হয় না। কিন্তু আমি যখন বলবো ফরমালিনের কথা, আমাকে মনে রাখতে হবে ফরমালিন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। আমরা অনেক সময় দেখি যে মাছ দীর্ঘদিন সংরক্ষণ রাখা হয়, দীর্ঘদিন সতেজ রাখা হয়, দেখানো হয় সতেজ কিভাবে, এই ফরমালিন ব্যবহার করে। এবং এই ফরমালিনকে আমরা কিন্তু বিষের সাথে তুলনা করতে পারি, কারণ এই ফরমালিন, মাত্রাতিরিক্ত ফরমালিন যদি মাছের সাথে বা খাদ্যদ্রব্যের সাথে আমাদের শরীরে প্রবেশ করে, সেটি কিন্তু আমাদের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। তাই এই ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহারে যেমন সতর্কতা জরুরি, তেমনি আমাদেরও সচেতনতা জরুরি। এবার আমরা কথা বলবো ফুড প্রিজারভেটিভস নিয়ে, অর্থাৎ খাদ্য সংরক্ষক, বাংলা করলে দাঁড়ায় খাদ্য সংরক্ষক।
আমরা খাদ্য সংরক্ষক বলতে বুঝি সেই সকল রাসায়নিক দ্রব্যকে, যেই রাসায়নিক দ্রব্য ব্যবহার করলে খাদ্য সামগ্রীতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, দুর্গন্ধ ছড়ায় না বা পচন ধরে না, অর্থাৎ দীর্ঘদিন ভালো থাকে। এবং ওই রাসায়নিক দ্রব্যগুলোকেও কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেই খাদ্য সংরক্ষকগুলোকেও কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কারণ কি? কারণ কিছু আছে অনুমোদিত এবং কিছু আছে অননুমোদিত। এবং এই অনুমোদনটা কে দেয়, কার অধিকার আছে? সে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা কিছু খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভসকে অনুমোদন দিয়েছে যা কিনা আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়, যেমন চিনির দ্রবণ, লবণের দ্রবণ, ভিনেগার, সোডিয়াম বেঞ্জয়িক অ্যাসিড ইত্যাদি। এই দ্রব্যগুলো খাদ্যদ্রব্যে পিএইচ এর মান কমিয়ে দেয়, অর্থাৎ ব্যাকটেরিয়া বা অন্যান্য অণুজীবের বংশ বিস্তার যেন না ঘটতে পারে এবং একইভাবে দুর্গন্ধ যেন না ছড়ায় বা পচন যেন না হয় সেই জিনিসটি নিশ্চিত করে। এবং এগুলোতে আমাদের শরীরে কোনো ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু অপরদিকে কিছু ফুড প্রিজারভেটিভস আছে যেগুলোকে আমরা বলছি অননুমোদিত, অর্থাৎ এগুলো ব্যবহার করলে বা এগুলো যদি আমাদের খাদ্যদ্রব্যের সাথে আমাদের শরীরে প্রবেশ করে সেগুলো কিন্তু আমাদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। যেমন আমরা একটু আগেও আলোচনা করেছি যে ফরমালিন বা ইথিলিন বা অ্যাসিটিলিন ইত্যাদি। এবার আমরা আলোচনা করব শিল্প বর্জ্য নিয়ে এবং এতে করে ঘটিত পরিবেশ দূষণ নিয়ে। শিল্প বর্জ্য বলতে আমরা বোঝাচ্ছি যে শিল্প কারখানা থেকে যে সকল বর্জ্য পরিবেশে নির্গত হচ্ছে। যেমন আমরা যদি রং শিল্প বা চামড়া শিল্প এই ধরনের শিল্প কারখানাগুলোর দিকে যদি একটু তাকাই তাহলে আমরা দেখব বেশ কিছু ভারী ধাতু পরিবেশে নির্গত হচ্ছে, যেমন ক্রোমিয়াম, লেড, মার্কারি বা ক্যাডমিয়াম। এখন এগুলো যদি মাটি বা পানিতে যায় তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে মাটি বা পানি থেকে যদি এই ধাতুগুলো উদ্ভিদে যায়, উদ্ভিদ থেকে আমরা যে ফল মূল আহরণ করি বা আমরা যে ফসল ফলাদি বা শাকসবজি খাই সেগুলো থেকে যদি এই ভারী ধাতু আমাদের শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু আমাদের কিডনি বা লিভার এর যেমন মারাত্মক ক্ষতি হতে পারে, এটা কিন্তু আমাদের জন্য মৃত্যুর কারণও হয়ে দাঁড়াতে পারে। তাই আমাদেরকে যেটা করতে হবে এই জিনিসগুলো খুব সচেতন থাকতে হবে। তাই আমাদের যেটা করতে হবে এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, জানলেই কিন্তু আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারি, আমরা সচেতন থাকতে পারি। আবার গার্মেন্টস কারখানা থেকে বা সাবান ও ডিটারজেন্টের যে কারখানাগুলো আছে সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু পানিতে যায়। তাহলে পানিতে যে পড়ছে এইখানে কি হচ্ছে, আমার যে জলজ যে প্রাণীগুলো আছে অর্থাৎ জলজ উদ্ভিদ বা জলজ যে মাছ আছে তারা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে পানিতে যে ক্ষারের মাত্রা বাড়ছে, এতে করে কিন্তু জলজ উদ্ভিদ ও জলজ প্রাণীর অস্তিত্ব কিন্তু হুমকির সম্মুখীন হচ্ছে। তারা কিন্তু পানিতে ক্ষারের মাত্রা বেড়ে গেলে কিন্তু তাদের জন্য পানিতে থাকার যে আদর্শ পরিবেশ সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। তাই আমাদেরকে শুধু রসায়ন পড়লে হবে না, এই ধারণাগুলো রাখতে হবে যেন আমরা সচেতন হতে পারি। আমাদের সকলের সচেতনতাই পারে আমাদের এই পরিবেশকে সুন্দর রাখতে এবং বাসযোগ্য রাখতে। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাস থেকে আমরা জানলাম যে সাবান ও ডিটারজেন্ট থেকে আমরা কিভাবে ময়লা পরিষ্কারকরণ করতে পারি সেই কৌশলটা সম্পর্কে জেনেছি। এরপর আমরা দেখেছি যে ব্লিচিং পাউডার এবং গ্লাস ক্লিনার কিভাবে কাজ করে সেই মূলনীতি সম্পর্কে ধারণা পেয়েছি। এবং সর্বশেষ আমরা আলোচনা করেছি কৃষি ও শিল্প ক্ষেত্রে রসায়নের ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল এর অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে।